ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শনিবার থেকে। এ উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা কমপ্লেক্সে চলছে ব্যাপক প্রস্তুতি। কর্মীরা ধুয়ে মুছে পরিষ্কার করছেন পুরো এলাকা, আর বিভিন্ন স্থানে টানানো হচ্ছে খামেনির প্রতিকৃতি সংবলিত ব্যানার। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলায় প্রথম দিনেই নিহত হন ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা। টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আগামী ৯ জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এর আগে তেহরান, কোম এবং ইরাকে একাধিক শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষকৃত্য ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। বাহিনীটির দাবি, অতীতের বড় জনসমাগমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বৃহৎ জনসমাগম ও রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন এবং সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ইরানের নিরাপত্তার মূল ভিত্তি জনগণ। নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে। অতীতেও লাখো মানুষের সমাগমে আমরা সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছি। খামেনির শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই ব্যক্তিগত পরিকল্পনা বদলে তেহরানে অবস্থান করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও স্বেচ্ছায় শেষকৃত্যের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন। এদিকে যুদ্ধ পরবর্তী সময়ে বেকারত্ব, মূল্যস্ফীতি ও অর্থ সংকট এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে ইরানের জন্য। তবুও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী অনেক নাগরিক। আমার বিশ্বাস, প্রতিদিনই ইরানের পরিস্থিতির উন্নতি হবে। ইরান কখনো যুদ্ধ চায়নি, বরং সবসময় শান্তি চেয়েছে। বিজ্ঞান ও গবেষণায় আমরা এগিয়ে আছি। আমাদের নতুন প্রজন্ম অন্য কোনো দেশে নয়, নিজের দেশে থেকেই কাজ করতে চাই। আমরাও এই দেশ ও দেশের মানুষের সেবায় থাকতে চাই। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর আবারও পরোক্ষ আলোচনায় বসবে ইরান ও আমেরিকা। তবে সর্বশেষ বৈঠকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এখন পুরো ইরানের নজর খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় এবং তার পরবর্তী রাজনৈতিক অধ্যায়ের দিকে। যুদ্ধের পঞ্চম বছরে এসে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে বিমান হামলা আরও তীব্র করেছে রাশিয়া। বুধবার রাতভর ৪ শতাধিক ড্রোন ও ৭৪টি মিসাইলের হামলায় কেঁপে ওঠে পুরো রাজধানী। ভয়াবহ এই হামলায় অন্তত ১৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। একটি ৯-তলা আবাসিক ভবন সরাসরি মিসাইলের আঘাতে আংশিক ধসে পড়ে এবং আরও ২০টি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে বহু মানুষকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। সবচেয়ে ভারী হামলাগুলো চালানো হয়েছে রাজধানী কিয়েভে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি ৯ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। ড্রোন ও মিসাইলের ধাক্কায় কিয়েভের অন্তত ২০টি ভবন আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এই হামলায় কিয়েভের বিখ্যাত প্যালাডিন ইনস্টিটিউট অব বায়োকেমিস্ট্রির গবেষণাগার ও $1 মিলিয়ন অনন্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আলজাইমার্স, পার্কিনসন্স ও ডায়াবেটিসের মতো জটিল রোগের দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণা ও ল্যাবরেটরির এই ধ্বংসকে ইউক্রেনের চিকিৎসা ও জীববিজ্ঞান খাতের জন্য এক অপূরণীয় বিপর্যয় বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। আমাদের বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি এবং বেশিরভাগ অফিস সম্পূর্ণ পুড়ে গেছে। চিকিৎসার গবেষণায় ব্যবহৃত ইঁদুরগুলো বেঁচে থাকলেও চরম আতঙ্কে আছে। এখানকার অনন্য সব ডিভাইস ধ্বংস হয়ে গেছে, যা দিয়ে শারীরবৃত্তীয় সক্রিয় উপাদান তৈরি করা হতো, এবং পৃথিবীতে খুব কম বিজ্ঞানীর কাছেই এমন প্রযুক্তি ছিল। সবকিছু হারিয়ে মনে হচ্ছে নিজের ঘরবাড়ি হারিয়ে ফেললাম। এই বর্বরচিত হামলার পর ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কিয়েভের সামরিক স্থাপনা লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে এবং নিজেদের লক্ষ্য অর্জনে কিয়েভ রেজিমেন্টের উপর আরও চাপ বাড়ানো হবে। আজ সকালে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার ইন চিফ ভ্লাদিমির পুতিনকে নিয়মিত ব্রিফিং দেওয়া হয়েছে। চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ কিয়েভ সহ অন্যান্য এলাকায় চালানো আমাদের এই বিশাল ও তীব্র প্রতিশোধমূলক হামলার ফলাফল পুতিনকে অবহিত করেছেন।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে এবং কেবল ইউক্রেনের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করেই চালানো হয়েছে। Вот, есть сторонники более сдержанных мер. ইউক্রেনিয়ান বাহিনী রাশিয়ার জ্বালানি খাতে ড্রোন হামলা চালিয়ে যে তেল সংকট তৈরি করেছিল, ক্রেমলিন একে তারই প্রতিশোধ বলে অভিহিত করেছে। তবে আমেরিকা বা ইউরোপিয়ান মিত্রদের কোনো চাপ বা নতুন কোনো নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া যে তাদের সামরিক অবস্থান থেকে এক চুলো নড়বে না, মস্কোর এই অনমনীয় মনোভাব তা আরও একবার স্পষ্ট করে দিল। দক্ষিণ ইসরায়েলের রেইম এলাকা 1000 দিন আগের এক সকালে এই উৎসবের মাঠই রূপ নিয়েছিল মৃত্যুপুরীতে। হামাসের হামলায় নিহত 364 জনের স্মরণে এখানে লাগানো গাছে বৃহস্পতিবার পানি দিতে এসেছেন সিজান স্লাভিনের বাবা মা। 3 সন্তানের জননী সিজানকে সেদিন মাথায় গুলি করে হত্যা করেছিল হামাসের এক সেনা। 1000 দিন কেটে গেলেও মেয়ের শেষ মুহূর্তের কোনো তথ্য আজও পুলিশ বা উদ্ধারকারী সংস্থা দিতে না পারায় দুঃসহ দিন কাটছে এই পরিবারের। 1000 দিন পার হয়ে গেছে, কিন্তু আমাদের মনে হয় এই তো সেদিন ঘটল। আজ পর্যন্ত পুলিশ বা উদ্ধারকারী সংস্থা আমাদের কিছুই জানাতে পারেনি। তাকে কোথায় পাওয়া গিয়েছিল, তার শরীরের কি অবস্থা হয়েছিল, আমরা কিচ্ছু জানি না। এই অনিশ্চয়তা আর ক্ষোভ এখন কেবল একক কোনো পরিবারের নয়, ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েলে। তেল আভিভের হস্টেড স্কোয়ারে জড়ো হয়ে 1200 মানুষের মৃত্যুর জন্য সরাসরি সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিক্ষোভকারীরা। জিম্মিদের ব্যবহৃত জুতো ও জিনিসপত্র নিয়ে তৈরি প্রদর্শনীতে যোগ দিয়ে বর্তমান কট্টরপন্থী প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তুলেছেন বিরোধী দলীয় নেতারাও। The government doesn't want it to happen because they know what the results will be. If there will be any real inquiry, unlike what they're trying to do now, they will have to answer the question, who was the Prime Minister on October 7th, who was the government in October 7th, who was sitting in the cabinet on October 7th, and who was supposed to do the job and did it. ক্ষোভের আজ পৌঁছেছে জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনেও। রাস্তা অবরোধ করতে গেলে বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশের। বিক্ষোভকারীদের অভিযোগ, যে সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যাকালে ক্ষমতায় ছিল, তারা আজ পর্যন্ত কোনো ব্যর্থতার দায় নেয়নি। আজ 7 অক্টোবরের গণহত্যার 1000 দিন পূর্ণ হলো, অথচ এখনও কেউ এর কোনো দায় নিচ্ছে না। আমরা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি এবং আতঙ্কে আছি। আমরা এখানে এসেছি সরকারের কাছে জবাব চাইতে। কেউ একজন এসে বলুক যে তারা দুঃখিত এবং তারা এই পরিস্থিতি বদলাতে চায়, যেন আমরা অন্তত একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। অন্যদিকে তেল আভিভের আমেরিকান দূতাবাসের সামনে সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে একটি বিশেষ স্মারক স্থাপনা, যেখানে বালির ওপর হিব্রু ভাষায় বিশাল অক্ষরে লেখা হয়েছে, মাটি থেকে রক্ত চিৎকার করে বিচার চাইছে। এই স্মারকে ঘটনার তারিখ এবং 1000 দিন ফুটিয়ে তোলা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলের সীমান্ত প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পড়ে হামাস নেতৃত্বাধীন প্যালেস্টিনিয়ান সশস্ত্র যোদ্ধারা। সীমান্ত সংলগ্ন বিভিন্ন কমিউনিটি ও উৎসবে চালানো সেই নজিরবিহীন হামলায় প্রাণ হারান প্রায় 1200 মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। একই সাথে আরও 1.5 শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়। এর জবাবে হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে গাজা উপত্যকায় সর্বাত্মক ও নৃশংস সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ সেই সংঘাত ও বিমান হামলায় পুরো গাজা পরিণত হয় ধ্বংসস্তূপে। প্রাণ হারায় 75,000-এরও বেশি প্যালেস্টিনিয়ান। ব্রিটেনের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। 1949 থেকে 1976 সালের মধ্যবর্তী সময়ে সামাজিক নিয়মের অজুহাতে প্রায় 185,000 অবিবাহিত তরুণী ও মায়েদের ওপর চালানো হয়েছিল মানসিক ও সামাজিক নির্যাতন। চার্চ এবং সমাজসেবার নামে গড়ে ওঠা আবাসনগুলোতে অবদমিত করে তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জোরপূর্বক মায়েদের কাছ থেকে আলাদা করা হয়েছিল তাদের সদ্যজাত সন্তানদের। বৃহস্পতিবার হাউস অব কমন্সে এই অমানবিক ও বিতর্কিত নীতির পদ্ধতিগত ব্যর্থতার পুরো দায় রাষ্ট্রের উপর নিয়ে ভুক্তভোগীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। The shame is not yours. The shame was never yours. The shame is ours. And I say that on behalf of the whole country. I say it to every single person impacted. We are deeply and profoundly sorry.
পার্লামেন্টে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আগে 10 ডাউনিং স্ট্রিটে এই নির্মম ইতিহাসের শিকার হওয়া বেশ কয়েকজন সন্তানহারা মায়ের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেন প্রধানমন্ত্রী স্টারমার। তাদের এই দীর্ঘ সংগ্রামের সাহসিকতাকে ধন্যবাদ জানিয়ে তিনি মুখোমুখি বসে রাষ্ট্রীয় এই ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন। But I just wanted to take the opportunity to see you personally, face to face, to make that apology as well, and to thank you for your incredible courage, not only in relation to what happened, but to campaign and campaign and campaign to get to today, which should have happened before, frankly. ব্রিটেনের মানবাধিকার কমিটি 4 বছর আগেই এই অমানবিক প্রথার জন্য সরকারকে চূড়ান্তভাবে দায়ী করেছিল। এর আগে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়াও এই ঐতিহাসিক ভুলের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়েছে। গত মাসে চার্চ অফ ইংল্যান্ডও তাদের পরিচালিত মাদার অ্যান্ড বেবি হোমে অবিবাহিত মায়েদের জোরপূর্বক আটকে রাখার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করে। এই ঐতিহাসিক রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে যুগ যুগ ধরে অবর্ণনীয় মানসিক ক্ষত ও পরিচয়হীনতায় ভোগা হাজারো ব্রিটিশ নাগরিকের দীর্ঘদিনের আন্দোলনের এক বড় নৈতিক জয় হলো বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। গ্রুপ পর্বের 3টি ম্যাচের একটিতেও হারেনি ইরান। 3টিতেই ড্র করে অপরাজিত থেকে 2026 বিশ্বকাপ মিশন শেষ করেছে তারা। তবে গ্রুপের 3য় স্থানে থাকা এই দলটির ভাগ্য আটকে যায় টুর্নামেন্টের জটিল সমীকরণে। পয়েন্ট ও গোল ব্যবধানের মারপ্যাচে পরবর্তী রাউন্ডে যাওয়ার মতো শীর্ষ 4 তৃতীয় স্থান অধিকারী দলের তালিকায় নাম লেখাতে ব্যর্থ হয় তারা। তবে বিদায়টা আক্ষেপের হলেও তেহরানের বাসিন্দারা বলছেন, মাঠের বাইরের শত বাধা সত্ত্বেও খেলোয়াড়রা যেভাবে অপরাজিত থেকেছেন তা প্রশংসার দাবিদার। দলের খেলায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। তারা যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেদের সেরাটা দিয়েছে এবং একটি ম্যাচেও হারেনি, তা আমাদের জন্য বড় বিষয়। বাইরে কে কি সমালোচনা করলো তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দলের পারফরম্যান্সে খুশি। এবারের বিশ্বকাপে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমেরিকার দেয়া নজিরবিহীন প্রশাসনিক নিষেধাজ্ঞা। নিরাপত্তার অজুহাতে শেষ মুহূর্তে অ্যারিজোনার বেস ক্যাম্প বাতিল করে তাদের মেক্সিকোর তিহুয়ানায় থাকতে বাধ্য করা হয়। এমনকি ম্যাচের মাত্র একদিন আগে তাদের আমেরিকার মাটিতে ঢোকার অনুমতি দেয়া হতো এবং খেলা শেষেই দেশ ছাড়তে হতো। এই বৈষম্য ও যাতায়াত বিধিনিষেধের কারণে খেলোয়াড়দের প্রচুর সময় ফ্লাইটেই গেছে, যা টুর্নামেন্টের বাকি দলগুলোর ক্ষেত্রে ঘটেনি। এমন কিছু বিষয় ছিল যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। দেখে মনে হচ্ছিল একই সাথে দুটো বিশ্বকাপ হচ্ছে। একটা সব ধরনের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে শুধু আমাদের জন্য, আর অন্যটা বাকি দলগুলোর জন্য। বলা চলে এমন একটি দৌড় প্রতিযোগিতায় বাকিদের বলা হলো, তোমরা 10 মিটার দূর থেকে দৌড় শুরু করো, আর আমাদের সবার পেছনে রাখা হলো। এটি কোনোভাবেই সুষম প্রতিযোগিতা ছিল না। তবে এত বৈষম্য এবং প্রতি ম্যাচের আগে দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি সত্ত্বেও ইরান দল পুরো টুর্নামেন্টে অনন্য পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। মাঠের ভেতরে বা প্রতিপক্ষ শিবিরের কোনো উস্কানিতে পা না দিয়ে অত্যন্ত শ্রদ্ধাশীল ও সুশৃঙ্খল ফুটবল উপহার দিয়েছে তারা। স্বাগতিক দেশের বৈরী পরিবেশের মাঝেও খেলোয়াড়দের এই সংযত ও মর্যাদাপূর্ণ আচরণ নজর কেড়েছে ফুটবল বিশ্বের। ইরান বিরোধী একটি দেশের মাটিতে গিয়েও অত্যন্ত চমৎকার এবং মর্যাদাপূর্ণ খেলা দেখিয়েছে আমাদের খেলোয়াড়রা। আমি এখানে এসেছি তাদের সেই মানসিকতাকে সমর্থন জানাতে, এবং তারা প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধাশীল আচরণ ধরে রেখেছিল। গাণিতিক সমীকরণে হয়তো নকআউটের টিকিট আসেনি তেহরানে, তবে কোনো ম্যাচ না হেরে টুর্নামেন্ট শেষ করার এক অনন্য রেকর্ড নিয়ে ফিরল ইরান। মাঠের ফুটবলে রাজনীতির এই অনাকাঙ্ক্ষিত প্রভাব এবং লজিস্টিক বৈষম্যের বিরুদ্ধে ফুটবলারদের এই সংযমী লড়াই ভবিষ্যৎ বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ফেয়ার প্লে ফিল্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।